স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমিও ভুলিনি রাশাদ, তবে গতবারের ভুলটা যে এবারও হবে তা তুমি নিশ্চিত হচ্ছ কি করে? হবে না তার নিশ্চয়তাও তো নেই। আমার বোনের দায়িত্ব নিবেন তখন? অবশ্যই। আমি আর ফাইজাত যখন তাকে নিয়ে যাচ্ছি, তবে দায়িত্ব বুঝেই নিচ্ছি। রাশাদ এবার উত্তর দেবার সুযোগ পেল না। তার আগেই আতিয়া খাতুন ধমকের স্বরে বলে উঠলেন, তর্কে যাচ্ছ কেন রাশাদ? ওনারা নিতে যাচ্ছে, তোমার দাদা বলেছেন যেতে, তুমি নাক গলাইও না। দাদির কথার উপর কথা বলার মতো অভদ্র নয় রাশাদ। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ দমালো, নিজেকে সংযত করলো। পর মুহূর্তেই কড়া স্বরে ফাইজানের উদ্দেশ্যে বলল, সন্ধ্যা হবার আগে ওকে বাড়ি দিয়ে যাবেন, আর দেরি হলে আমাকে ফোন দিবেন। ফাইজান শান্তভাবে কথাটি শুনল, হয়তো গুরুত্বও দিল। তাই ঘড়ির দিকে এক দফা তাকিয়ে খুব নম্র গলায় বলল, জি অবশ্যই, নিশ্চিন্তে থাকতে পারেন। হুমায়রার বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। ক্ষণিকের স্বস্তি উবে গিয়ে মুখখানা পানসে হয়ে গেল। না চাইতেও ফাইজান নামক ব্যক্তির সাথে বের হতে হলো। তবে একটা দিক ভালো, শরীফা সাথে আছে, নয়তো দুর্বিষহ হয়ে যেত ব্যাপারটি। অপরাহ্নের প্রথম ভাগ, রোদ্দুরের তীব্রতা কমে এসেছে। সূর্যি মামা ঝিমিয়ে পড়েছে পশ্চিমে, রক্তিম আভা ছিটিয়ে পড়েছে সফেদ মেঘে। গ্রামের মেঠো পথ, কাঁচা রাস্তা দিয়ে চলছে পদচলিত ভ্যান, সেই সাথে কৃষ্ণ এলোমেলো চুলে দোলা নিয়ে যাচ্ছে শীতল সমীর। নীলাম্বরে উড়ে যাচ্ছে অগণিত পাখি, যে আশ্রয় নিচ্ছে নিজের কুঠিরে। হুমায়রা স্বচ্ছ চোখে দেখছে প্রকৃতির মায়া। হাত দুখানা ভর দিয়ে আছে ভ্যানের কাঠে। 4 আঙুলের দূরত্বেই বসা ফাইজান, শরীফা ইচ্ছাকৃত তাদের পাশাপাশি বসিয়েছে। হুমায়রা গাঁয়গুঁই করেছে, লাভ হয়নি। ফাইজান বিনা আপত্তিতে মায়ের জেদ মেনে নিয়েছে। হুমায়রা তাই ঠিক করলো সে শুধু রাস্তা আর আকাশের দিকে তাকিয়ে থাকবে। করলেও তাই, কিন্তু পাশের মানুষটির গাঢ় নয়ন তার মাঝেই আবদ্ধ। নির্লজ্জ বেহায়া অসংযত দৃষ্টি, অক্লান্ত নয়নে নিষ্পলকভাবে তাকিয়ে আছে ফাইজান। হুমায়রা না তাকিয়েও সেই দৃষ্টির আজ বুঝতে পারছে। বাঁ হাত দিয়ে খোলা চুলগুলো কানের পাশে গুজল সে। বিরক্ততা প্রকাশ করতে চাইল না, কারণ সামনেই বসে রয়েছে শরীফা। মহিলা এখনও সম্পূর্ণ সুস্থ নন, তাই তাকে চিন্তায় ফেলাতে ইচ্ছে হলো না। শুধু অপেক্ষা করতে লাগলো কখন ভ্যান থামবে। অবশেষে ভ্যান থামতেই দ্রুত গতিতে নামলো সে। ফাইজান টাকা মেটাতেই দেখলো কিশোরী তার মাকে নিয়ে মেলার ভেতরেই চলে গিয়েছে। তার থেকে ছাড়া পাবার জন্য মরিয়া হয়ে গেছে যেন। ব্যাপারটা না চাইতেও আনন্দ দিল ফাইজানকে। মেলায় অনেক বছর পর এলো শরীফা। গ্রামের মেলার ধরনই আলাদা। বিভিন্ন দোকান বসেছে, সবই গ্রামের মানুষের মেধাকে দর্শায়। এক পাশে গ্রামের বধূদের সুনিপুণ হাতের নকশি কাঁথা, জামা ওড়না, তো অন্য পাশে রুক্ষ হাতের মাটির জিনিস। কেউ খাবারের দোকান দিয়েছে, কেউ কাঠের পুতুলের। শরীফার আনন্দ তার মুখে ছলকাচ্ছে। সে এক দোকান থেকে অন্য দোকান যাচ্ছে, অপেক্ষাও করছে না ফাইজান এবং হুমায়রার জন্য। হুমায়রার মনে হলো সে কোনো 10 বছরের বাচ্চাকে দেখছে, যে বহুদিনের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে। মুক্ত বিহঙ্গীর মতো শরীফাকে দেখে সে ফাইজানকে প্রশ্ন ছুড়ল, আপনি চাচিকে নিয়ে কখনো ঘুরতে বের হন না? ফাইজান নির্বাক চাইল। হুমায়রার প্রশ্নে জেরার ছাপ ছিল কি? ফাইজান ইকবালকে জেরা করার সাহসিকতা দেখানো দুঃসাহসের কাজ। অষ্টাদশী সর্বদাই তাকে অবাক করে, এবারও করলো। মেয়েটি অপেক্ষা করলো উত্তরের। ফাইজান গাঢ় কণ্ঠে উত্তর দিল, সময় হয় না। সব অজুহাত, ব্যস্ততা মানুষের নিজস্ব সাজানো অজুহাত। সপ্তাহ মাসে একদিন নিজের মাকে দিলে ব্যস্ততা বাড়ে না। ফাইজানের কথায় বিস্মিত হলো হুমায়রা। খানিকটা বিরক্তও লাগলো, সেই বিরক্তির ছাপ মুখেও দৃশ্যত হলো। ফাইজান আবার নিঃশব্দে হাসল। মেকি হতাশা প্রকাশ করে বলল, আমি তো অপেক্ষা করছিলাম আপনার প্রতিবাদের। বলে উঠবেন আমাকে আপনার অপছন্দ, আমার নামে অভিযোগের ঝুলি খুলবেন, যেমনটা মায়ের কাছে করেছেন। সব অজুহাত, ব্যস্ততা মানুষের নিজস্ব সাজানো অজুহাত। সপ্তাহ মাসে একদিন নিজের মাকে দিলে ব্যস্ততা বাড়ে না, সেটা আমার অভিযোগ নয়, আপনার প্রতি অভিব্যক্তি। আর আমার ভাইজানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, সেই বিয়েতে কখনো সম্মতি দিবে না। খুব শান্ত গলায় উত্তর দিল হুমায়রা। ফলে ফাইজানের হাসির বিস্তৃতি বাড়ল। মাথাটা খানিকটা হুমায়রার দিকে ঝুঁকিয়ে বলল,
দেখা যাক। ফাইজানের এমন কাছে কদম পিছিয়ে গেল হুমায়রার। অপ্রস্তুত হলো ভীষণভাবে। এর মাঝেই শরীফার ডাক পড়ল। হুমায়রার উদ্দেশ্যে বলল, এই হুমায়রা, এদিকে আসো। হুমায়রা কাছে যেতেই একটা লাল নকশি করে ওড়না তার মাথায় তুলল সে। শুভ্র গায়ে রক্তিম লালখানা যেন মিশে গেল। পরন্ত লাল আভায় লাল ওড়নায় কি হুমায়রাকে বেশি চোখ ধাঁধানো লাগছে কে জানে। এলহার আপ্যায়ন বেশ ভালো করেই হলো। হুমায়রা না আসা অবধি আতিয়া খাতুন তার কাঁধ ছাড়লেন না। মহিলা যে বেশ মিশুক তাতে সন্দেহ নেই। কতদিন এমন মন খুলে কথা বলা হয় না। ইলহা হয়তো বলতে পারবে না। আতিয়া খাতুন কথায় কথায় জানতে চাইলেন, আপনার বাপে কি করে? উনি ব্যবসা করেন। আর মায়ে? গৃহিণী। ভাই বোন? আমি একাই। ও, তা বিয়া শাদি? বিয়ের কথা শুনতেই গত পরশুর বিভৎস স্মৃতি ডানা মিলল। ইলহা বিষণ্ণ স্বরে বলল, না, হয়নি। মাইয়াদের বিয়া হয়ে যাওয়াই ভালো। এই দেখো না, বুবুর সামনে বিয়া। রাশেদ সাহেবের বোনের? হ্যাঁ গো, মেলা ভালা পোলা, তাই উনি অমত করে নাই। তুমি বিয়া পর্যন্ত থাইক্কো, ভালা হইব। এতদিন থাকা? বিয়ার দেরি নাই বেশি, আর দিনই তো শেষ হয়ে যায় চোখের পলকে। আতিয়া খাতুন কথাটা বলে পান মুখে পুরলেন। ইলহা হাসল। এই মানুষগুলোর মাঝে কোনো মারপ্যাচ নেই, সরল তাদের মন। ইলহা মৃদু হেসে বলল, এতদিন থাকলে রাশাদ সাহেব বিপাকে পড়বেন। এইটা আমি দেখালোমো, তুমি থাইক্কো। ঠিক আছে, থাকবো। হুমায়রা ফিরল ঠিক সন্ধ্যার পরপর। না চাইতেও অনেক কিছু শরীফা কিনে দিল এবং জোরপূর্বক সেগুলো হুমায়রাকে নিতে হলো। ফাইজান নিজে বাড়ি অবধি এগিয়ে দিল হুমায়রাকে। রাশাদের সাথে দেখাও হলো। সে নামাজ পড়ে ফিরছিল। রাশাদের উদ্দেশ্যে বেশ দৃঢ় স্বরে বলল, আপনার বোনকে ফিরিয়ে দিয়ে গেলাম, দায়িত্ব ঠিকমতো পালন করলাম কিনা দেখে নিয়ে নেন। রাশাদ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ উপেক্ষা করে হুমায়রাকে শুধালো, খিদা লাগছে, বাসায় চল, ভাই বোন একসাথে মুড়ি মেখে খাবো। বাড়ি ফিরতেই হন্তদন্তের মতো ফরিদ ঘরে প্রবেশ করলো। ফাইজান তখনও জামা বদলায়নি। পাঞ্জাবের বোতামগুলো খুলছিল। তখনই সে বিনা অনুমতিতে প্রবেশ করে শুধালো, তুমি ফোন ধরছো না কেন? কতবার ফোন দিচ্ছি। সাইলেন্ট ছিল। কিন্তু একবার চেক তো করতে পারতে। কত দরকারি ফোন আসে জানো? আমি কেমনে সামলাইছি আমিই জানি। দুপুরবেলা কার্যালয় থেকে ফোন এসেছিল। কিছু জরুরি বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। এই জন্য প্রায় ৪৫ বার ফোন করেছে ফরিদ, কিন্তু ফাইজান একবারও ফোন ওঠায়নি। ফরিদ হুমায়রার বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু ফাইজানের ভয়ে যেতে পারেনি। ফাইজান একবার মোবাইলটা দেখল, এরপর নির্লিপ্ত চিত্তে উত্তর দিল। ও, ফাইজানের দায়সারা ভাবে বিরক্ত হলো ফরিদ। বিরক্ত প্রকাশ করেই বলল, আচ্ছা, হঠাৎ তোমার মধ্যে এই পরিবর্তন কেন? বিয়ে করতে হঠাৎ মত দিলে কেন? বিয়েতে মত দেবার কি কোনো কারণ থাকে? অবশ্যই থাকে। এখন বলো না, তুমি ওই মেয়ের প্রেমে পড়েছো। ফাইজান পাঞ্জাবিটা খুলল, একটা টি শার্ট গলায় গলিয়ে স্বাভাবিক স্বরে শুধালো, সেটা কি খুব অস্বাভাবিক কিছু হবে? অবশ্যই ফাইজান ইকবাল কারোর প্রেমে পড়বে, এটা পৃথিবীর নবমতম আশ্চর্য। যে মানুষ তার হবু বউর স্ত্রীর মৃত্যুতেও নির্বিকার থাকে। সাথে সাথেই থেমে গেল ফরিদ। বহু বছর সে ফাইজানের সাথে কাজ করে। তার অ্যাসিস্ট্যান্ট, বন্ধু, বডিগার্ড, প্রায় সবই সে। তাই তাদের সম্পর্কটা বেশ ভালো, কিন্তু ফাইজানকে সে ভয়ও পায়। কারণ তার মতে ফাইজান খুবই নিষ্ঠুর, পাথর হৃদয়ী মানুষ। অনুভূতিশূন্য মানুষদের ভয় বেশি লাগে। ফরিদ থেমে যেতেই ফাইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। তা ছিল ভরা স্বরে বলল, একটু বেশি বলছো না? আমার প্রতি তোমার এমন ধারণায় কষ্ট পেলাম। যাই হোক, যে কাজটা দিয়েছিলাম হয়েছে। হ্যাঁ, যাও এবার ঘুমোতে যাও, মাথাটা ঠান্ডা লাগবে, তখন দেখবে মনও ভালো থাকবে। ফরিদ তাকালো না। একটা খাদি খাম টেবিলে রাখলো, বলল, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে হবে, ভুলো না। আর একটা কথা, হুমায়রা খুব সাধারণ মেয়ে, তাই গতবারের মতন কোনো ঘটনা যেন এবার না ঘটে, খেয়াল রেখো। ফরিদ অপেক্ষা করল না, বেরিয়ে গেল সাথে সাথে। ফাইজান গাল ফলিয়ে নিঃশ্বাস নিল। আগামীকাল রাশাদের সাথে দেখা করতে হবে। বিয়েটা ২-৩ দিনের মধ্যে হলেই ভালো, দেরি করা যাবে না। সকাল সকাল অদ্ভুত কাণ্ড হলো। ঘুম ভাঙতে না ভাঙতেই দেখা গেল কাউসার এসেছে। অদ্ভুত ব্যাপার,
তার টাকা সময় মতো রাশাদ পাঠাচ্ছে, তবুও সে এসেছে। শুধু তাই নয়, এসেই মায়া কান্না জুড়েছে। সকালবেলা যখন আতিয়া খাতুন নামাজ পড়ে উনুন জ্বালাতে হেসেলমুখী হলেন, তখনই কোথা থেকে কাউসার এসে তার পা ঝাপটে ধরে। মেকি কান্না জুড়ে বলল, আম্মা, আমারে ক্ষমা করে দাও। আমি বইকে গেছিলাম, অর্থ আমার চিন্তায় বালি মারছিল, লোভে পাপ করছি, আমারে ক্ষমা করে দাও। কাউসারের এমন আচরণ দেখে হতভম্ব হলেন আতিয়া খাতুন। বিস্ফোরিত হলো নয়ন। সেদিনের ঘটনার পর কুলাঙ্গারটা ফিরবে বিশ্বাসই হচ্ছে না। নিজেকে ধাতস্থ করেই পা সরিয়ে নিলেন তিনি। ক্রোধিত স্বরে বলল, হারামজাদা, ছাড় আমারে, আর বাইর হ আমার ঘর থেকে, এক্ষুন বাইর হ। এমনি কইও না মা, তোমাকে সাইডে থাকতে পারতাছি না, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। আতিয়া খাতুন গললেন না। এমন কুলাঙ্গার পুত্রের জন্ম দেওয়াও মাঝে মাঝে নিজের কাছে পাপ মনে হয়। নিজের পেটকেও গালমন্দ করতে ইচ্ছে হয়। সন্তানের জন্য মমতাগুলো তার ঘৃণ্য কাজের প্রেক্ষিতে পুরে ছাই হয়ে যায়। শ্বাস রোধ করে গলা চেপে হত্যা করতে ইচ্ছে হয় আতিয়া খাতুনের। মাতৃত্ব নামক স্বাদও যে অভিশাপ লাগতে পারে তাকে না দেখলে জানা যেত না। আতিয়া খাতুনের চেঁচামেচিতে ঘুম ভাঙল বাকিদের। রাশাদ শার্ট গলিয়ে বেরিয়ে এলো। ইলহা নামাজ পড়েই জানালায় উকি দিল। হুমায়রা তখন সালাম ফিরালো। বাবার কণ্ঠ কানে আসতেই চুপসে গেল যেন। ভালোই তো ছিল এই 1.5 মাস। ভাইজান আশ্বস্ত করেছিল মানুষটি আর ফিরবে না। তাহলে কাউসারকে দেখে রাশাদের চোয়াল শক্ত হলো। শামসু মিয়া বের হলেন। বৃদ্ধের সমস্ত গা রাগে রিরি করছে। প্রবীণ হাঁটুতে বল নেই, তবুও অসভ্য সন্তানকে মারতে ছুটলেন। কাউসার চুপ করে মার খেলো, তবুও তার কান্না মিনতি থামল না। পা ধরে বসলো শামসু মিয়া। আব্বা, আমারে ক্ষমা করে দেন, আমি পাপী, বাজে লোক জানি, কিন্তু আমারে নিজেদের থেকে আলাদা করেন না। শামসু মিয়ার বুড়ো হাত ইচ্ছে মতো তাকে মেরে ক্ষান্ত হলো, কিন্তু কাউসার তার পা ছাড়ল না। রাশাদের চোখে মুখে ভীষণ বিরক্তি জন্মালো। ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আর কি চান আপনি? আমাদের জীবন নরক না বানালে শান্তি হচ্ছে না নাকি আপনার? রাশেদ দা, এমনি কইস না বাপ, আমি তো বাপ। রাশাদের কঠিন কথা চিরল সকালের নিস্তব্ধতা। কাউসার কান্নারত স্বরে বলল, বাপ, আমারে ক্ষমা করে দে, আমি আর এমন করবো না। আব্বার কসম, আমি আর মদ খামো না, জুয়া খেলবো না। এই যে দেখ, তুই আমার যে টাকা পাঠাইছস সব লইয়া আইছি। আমি কথা দিতেছি, মোর জন্য আর তোদের ছোট হতে হবে না। কাউসারের হট্টগোলে ধীরে ধীরে আশেপাশের বাড়ির মানুষ জড়ো হতে লাগলো। অন্যের বাড়ি উকি ঝুঁকি দেওয়া মানুষগুলোর বড়ই কৌতূহল, হচ্ছেটা কি? মানুষের আগমন দেখে রাশাদ স্বর নামালো, কিন্তু কাউসার তার কান্নার জোর বাড়ালো। ঠোঁট ভেঙে বলল, এত নিষ্ঠুর হইস না বাপ, আমি তো বাপ। জানোস, কাল রাইতে আমার দম বন্ধ হইয়া আইছিল। তখন মনে হয়েছিল আমি এই পৃথিবীতে একলা, আমার কেউ নাই। কি যে কষ্ট! তখন আমার মাথায় বুদ্ধি আইলো, কি পাপই না করছি। আব্বা, আমি যদি মরে যাইতাম তাহলে তো আমার পায়সেত্য হতো না। আব্বা, আমার এক কান হুজুক দেন, আমি ভালো হয়ে যাবো, এক কোনায় পড়ে থাকবো, কিন্তু আমারে একলা কইরেন না। তার কান্নারত মুখ দেখে পাশের বাড়ির কালাম বলল, বুইড়া মানুষ, ক্ষমা করে দেন চাচা, তুমগোর বাদে যাবে বা কই? শামসু মিয়ার চোখে অশ্রু জমল। কি নির্মমতা! নিজের ছেলের মৃত্যুর কথা শুনে বুক কাঁপছে, কিন্তু কাছে টানতে পারছে না। রাশাদের মধ্যেও অনড়। নিজ সিদ্ধান্তে সে দৃঢ়। দয়া হলো না বাবার জন্য এক বিন্দু, কারণ এই মানুষটি একজন অমানুষ। তার কাছে ছেলে, মেয়ে, বাবা, মা মূল্যহীন। নিজ স্বার্থ সিদ্ধি আসল। নিশ্চয়ই কোনো মতলবে এসেছে, যা এখানের কেউ বুঝতে পারছে না। মতলবটা রাশাদও আন্দাজ করতে পারছে না। এই 1.5 মাসে কম টাকা তাকে পাঠায় তাহলে হুট করে আসার কি মানে? কাউসার এবার এমন কাজ করলো যে সবাই তপ্তা খেয়ে গেল। হুমায়রা এবং ইলহা নিজ ঘরের দরজায় দাঁড়িয়েছিল। কাউসার ছুটে গিয়ে মেয়ের পা ধরে বসলো। হুমায়রা কেঁপে উঠল, হতভম্ব স্বরে বলল, আব্বা কি করেন? ক্ষমা করে দে মা, আমি পাপী, আমারে তুই শাস্তি দে। বলেই তার হাত দিয়ে নিজেকে মারতে লাগলো। নাকে খড় দিল, কানে ধরলো। হুমায়রা বিভ্রান্ত হলো, বিমূঢ় দৃষ্টিতে চাইল রাশাদের দিকে। অপ্রস্তুত হলো উঠানে জড়ো মানুষের তীক্ষ্ণ দৃষ্টিতে। যতই হোক, মেয়ে বাবাকে মারছে, তার সামনে বাবা নাকে খড় দিচ্ছে, ব্যাপারটা মর্মান্তিক। হুমায়রা কাঁপা স্বরে বলল,
আব্বা ছাড়েন, এমন করেন না। উঠেন, আপনি কান ছাড়েন। কিন্তু কে শোনে কার কথা? কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই ক্ষমা কর আগে, তালি আমার পায়চিত্ত হইব। আপনি উঠেন। আগে ক্ষমা করছিস, নয়তো এহানি আমি নাক ঘুরে মরমো। রাশাদের মুখ বিরক্তিতে কুঁচকে এলো। ক্ষুব্ধ স্বরে বলল, করছেনটা কি? পাগল আপনি? পাগল তো ছিলম, বুদ্ধিতে এখন হইল। বিলকিস মা, আমারে ক্ষমা কর। আশেপাশের মানুষের মাঝে কানা ঘোষা শুরু হলো। তীব্র নিন্দা তাদের চাহনিতে ফুটল। কিশোরী বেশ দ্বিধায় পড়ল। মানুষের তীব্র দৃষ্টিতে বাধ্য হলো সে কাউসারকে ক্ষমা করতে। অপ্রস্তুত স্বরে বলল, উঠুন, ক্ষমা করেছি আমি। শামসু কঠিন থাকতে পারল না। বাহিরের মানুষের কথায় নরম হতেই হলো। অবশেষে কাউসার আবার ঘরে আশ্রয় পেল। এদিকে রাশাদ এই সিদ্ধান্তে খুশি হতে পারল না। প্রচণ্ড রাগ হলো দাদার উপর, তাই হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাশাদের ক্রোধিত মুখখানা ইলহার নজর এড়ালো না। এত অমিলের মাঝেও কোথাও যেন রাশাদের সাথে নিজের মিল খুঁজে পেল। সূর্য তখন মধ্য আকাশে তীব্র তেজে নিজেকে প্রকাশ করেছে। তেজের অগ্নিতে ঝলসে যাচ্ছে ধরণী। বাতাস তখন থমকে আছে, বিদ্যুৎ নেই। কপালে জমেছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের কণা। হিসেবের অঙ্কে নিজেকে ব্যস্ত রেখেছে রাশাদ। ঠিক তখনই মিঠুকে দেখল তড়িঘড়ি করে চেয়ারের বন্দোবস্ত করতে। কিছু শোধানোর পূর্বেই ফাইজানের ছায়া পড়ল মাথার উপর। ফাইজানকে দেখে চোখ ছোট ছোট করে তাকালো রাশাদ। বসতে বলল না, বরং গম্ভীর স্বরে শুধালো, কি চাই? বসতে পারি? ফাইজানের প্রশ্নে কিছু সময় চুপ থেকে হাতের ইশারা করল। ফাইজান আয়েশ করে বসল। মিঠু আপ্যায়নে ছুটল, কড়া করে বেশি দুধের চা নিয়ে এলো। ফাইজান করলো নম্র স্বরে বলল, অহেতুক কষ্ট করলে। আমি আসলে চা খাই না, আর এখানে ব্ল্যাক কফি পাওয়া যায় না, তাই এসবের একদমই প্রয়োজন নেই। কি প্রয়োজনে এসেছেন? ঝেড়ে কাশুন। কঠিন স্বর রাশাদের। ফাইজান অবাক হলো না। তার ভাবমূর্তিতে পরিবর্তন হলো না, বরং কণ্ঠ বিনয়ী হলো। আমার এবং হুমায়রার বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। আপনাকে আমার প্রথম থেকে ভীষণভাবে অপছন্দ। রাশাদের মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠ আলোড়িত করল নিস্তব্ধতা। সে বরাবরই বুদ্ধিমান, কখনো চিৎকার চেঁচামেচি করে না, খুব শান্তভাবেই নিজের অমত প্রকাশ করে। আজও তাই হলো। সে বুঝিয়ে দিল তার এই বিয়েতে মত নেই এবং কখনো রাজিও হবে না। তবুও ফাইজান দৃঢ় অনড় ভঙ্গিতে বসে রইল। দায় সারা গলায় উত্তর দিল, কিন্তু আমি তো আপনার সাথে সংসার করব না। না, আপনি আমাকে বিয়ে করবেন। তাই আপনার আমাকে পছন্দ হওয়া বা না হওয়াটা খুব জরুরি কিছু নয়, অন্তত আমার জন্য। তাহলে এখানে কেন এসেছেন? আপনি আমার হবু অর্ধাঙ্গিনীর ভাই, তাই তার খুশিটা আমার জন্য জরুরি। আপনি রাজি না হলে সেও খুশি থাকবে না। হয়তো বিয়ে হবে, তবে একটা খুঁত তো থেকে যাবে। আপনি আসতে পারেন। রাশাদ হিসেবে মনোযোগ দিল। ফাইজানের কণ্ঠ এবার গাঢ় হলো। স্পষ্ট স্বরে বলল, না ভেবে কিছুই করা উচিত না। আপনি এতটা নির্বোধ আমার জানা ছিল না। কি বলতে চাইছেন? নিজের বোনের সুখ পায়ে ঠেলছেন। নির্বোধ ছাড়া আর কি হতে পারে? আপনার সাথে আমার বোন সুখী হবে, হাসালেন। সত্য কথায় সবাই হাসে। যখন গ্যালিলিও বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, মানুষ এসেছিল। তা এত নিশ্চিত কি করে আপনি? এত বিশ্বাস নিজের উপর? ফাইজানের দৃষ্টি শান্ত। রাশাদের তা ছিলেও সে শান্ত। মৃদু কিন্তু কাঠিন্য স্বরে এনে বলল, আমার মা খুব ভালো মানুষ। সে বেঁচে থাকতে হুমায়রা এক চিলতে কষ্ট পাবে না। আমি হুমায়রার পড়াশোনার কোনো ক্ষতি হতে দিব না। ওকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। এই নোংরা জগৎ থেকে একটা সুন্দর পরিবেশ তাকে দিব। নোংরা? কেন? শুনেছি আপনার বাবা ফিরে এসেছে। সে তো একবার হুমায়রার ঘরে পুরুষ পাঠিয়েছিল 20,000 টাকার লোভে। ভুল বলেছে? ফাইজানের কথায় স্তব্ধ হলো রাশাদ। সে কি করে জানে তার বাবা ফিরে এসেছে? বাবা ফিরেছে সে কথা বাড়ি এবং বাড়ির আশপাশ বাদ কেউ জানে না। রাশাদের চোখের দৃষ্টি স্থির হলো, তীক্ষ্ণতা বাড়ল। সন্দিহার কণ্ঠে বলল, আপনি কি করে জানলেন? ফাইজান হাসল। অস্বচ্ছ চতুর হাসি। যে মানুষের হাসিতে স্বচ্ছতা নেই, সেই মানুষগুলো প্রচুর ভয়ঙ্কর হয়। তাদের মস্তিষ্কে কি চলছে বোঝা মুশকিল। এমন মানুষকে বেশিরভাগ
এড়িয়ে চলে রাশাদ, কারণ এই মানুষকে ভরসা করা যায় না। ফাইজান তার হাসি মুখ অক্ষত রেখে উত্তর দিল, নামের থেকে দুর্নাম ছড়াই বেশি। আর আপনার বাবার দুর্নাম তো গ্রাম জয়ী। সে ফিরে এসেছে সেটা জানা কি খুব কঠিন কিছু? আমাদের মতন ঠুনকো মানুষের প্রতি আপনি এত সময় বিয়ে করেছেন, কি মতলব? আপনার বোনকে বিয়ে করা। রাশাদের দৃষ্টি বলছে সে বিশ্বাস করেনি ফাইজানকে। ফাইজান তাতে অবশ্য খুব মাথা ঘামালো না, সে তার বক্তব্যের ধারা বজায় রাখলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রথমে আমি হুমায়রার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না। বলতে গেলে তার বয়স আর আমার বয়সের বিস্তর পার্থক্য। উপরন্তু আমার পেশা, নিশ্চয়তা নেই কখন কি হয়। কিন্তু আগ্রহ জাগলো যখন দেখলাম আমার মা তার প্রতি বেশ দুর্বল। আমার মা ব্যতীত পৃথিবীতে আমার কেউ নেই, তাই তাকে অখুশি করার মানেই হয় না। আর এই কারণে আমি হুমায়রাকে বিয়ে করতে রাজি হয়েছি। এগুলো আমাকে বলছেন কেন? আমার কি লাভ এগুলো শুনে? রাশাদের ভারিক্কি স্বরে কাঠিন্য ছিল। ফাইজান ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, এবার কণ্ঠ নরম হলো কিছুটা। আমার সাথে বিয়ে না দিলেও আপনার তো হুমায়রাকে বিয়ে দিতেই হবে। আপনার দাদা যেভাবে উঠে পড়ে লেগেছে, তিনি দেরি করবেন না বিয়ে দিতে। আর তার চাওয়াটা অযৌক্তিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এমন পাত্রকে আদৌ পাবেন সে হুমায়রার ভবিষ্যৎ নিশ্চিত করবে? আপনার বাবা মায়ের যে ইতিহাস, তাতে ভালো সম্বন্ধ কি আদৌ আসবে? ধরে নিলাম ছেলেটার সব ভালো, কিন্তু হুমায়রার পরিণতি যে তার মায়ের মতো হবে না, সেটার কি ভরসা? আশা করে আপনার অজানা নয় জুবাইদা কেন পালিয়েছেন। হুমায়রার পরিণতি এমন হবে কিনা সে ভরসা আছে? হুমায়রাকে আমি সেসব কিছু দেবার ক্ষমতা রাখি যেটা আপনিও পারবেন না। কিছু পেলে কিছু তো মানিয়ে নিতেই হবে। একটা ভালো পরিবেশ, ভালো ভবিষ্যৎ, এসব কিছু আমি যেহেতু আপনার বোনকে দিচ্ছি, সেহেতু আমার পেশার সাথে খানিকটা সমঝোতা করতে তো ক্ষতি নেই। কথা দিচ্ছি আমার পেশা কখনোই আপনার বোনের সুখের বাধা হবে না। যদি হয় আমি সেটার ব্যবস্থা করব। স্ত্রীর দৃষ্টিতে চেয়ে রইল ফাইজানের দিকে। মানুষটির মুখভাব দেখে যে কেউ তাকে বিশ্বাস করে ফেলবে, কিন্তু রাশাদ তা করতে পারছে না, কারণ হুমায়রা তার একমাত্র পরিবার, পরম আদরের বোন, সবচেয়ে দামি মূল্যবান সম্পদ তার কাছে। তাচ্ছিল্য ভরে বলল, নেতা মানুষের প্রতিশ্রুতি ভাঙার জন্যই। মানুষের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমন সব নেতার মনোভাবও সমান নয়। কথা দিচ্ছি আপনার বোনের ভবিষ্যৎ আপনার মায়ের মতো হবে না। রাশাদ হিসেবের খাতায় চোখ তাক করলো, ব্যস্ততা দেখিয়ে বলল, ভেবে দেখবো। ফাইজান কিছু সময় তাকে শান্ত দৃষ্টিতে দেখল, তারপর বলল, তাহলে আজ উঠি। ও আরেকটা কথা, কি? বিয়েটা এই 2-3 দিনের মধ্যেই হতে হবে। সামনে ইলেকশন, আমার কাজের চাপ বাড়বে। আমি বিয়ের পরদিনই গ্রাম ছাড়ব। রাশাদের উত্তরের অপেক্ষা করল না ফাইজান, বেরিয়ে গেল। প্রায় সাথে সাথেই রাশাদ তার প্লাস্টিকের চেয়ারে গা এলিয়ে দিল। হুমায়রার নিষ্পাপ হাসিটা চোখের সামনে ভাসছে। এই হাসিটা অক্ষুণ্ণ রাখতে চায় সে, কিন্তু কি করে? ফাইজানকে বিশ্বাস করাটা কি বুদ্ধিমানের হবে? ঝিঝি পোকার ডাক কানে আসছে, বাতাসের নিস্তব্ধতায় অমলিন শান্তি। হুমায়রার ঘরের পাশের আমড়া গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো আকাশটা। থালার মতো চাঁদ উঠেছে, রূপালি চাঁদ। সেই রূপালি সাদা আলো এসে পড়েছে পুকুরের ঘাটলায়। বাঁশ বাগান সেখানে, জোনাকি পোকার দল ভবঘুরের মতো ছুটছে সেই রূপালি জ্যোৎস্নায়। এলহা দুচোখ মুধে দেখল এই অকৃত্রিম সৌন্দর্য। ঘরে আলো নেই, বিদ্যুৎ গিয়েছে, পৌষের আগমনী বার্তায় ঘামহীন গরমটা এখন উবে গেছে। হুমায়রা ম্যাচের কাঠির ঘষায় আলো জ্বালালো। আলোতে ঈষৎ বিরক্তি এলো ইলহার মুখে। মৃদু স্বরে বলল, ভালোই লাগছিল অন্ধকার। এটা গ্রাম ইলহাপু, এখানে অন্ধকারে ঘরে গুই সাপ আসতে পারে। মানুষের থেকে ক্ষতিকর হাততে কিছু আছে নাকি? আনমনেই কথাটা বলল ইলহা। হুমায়রা বুঝল না। চেয়ার টেনে বসলো সে। বইটা খুলতে খুলতে বলল, কেমন লাগছে আমাদের গ্রাম? মন্দ নয়, আসলে খুব ভালো। এখানে শহরের মতো এত ব্যবস্থা নেই। অসুবিধা হলে জানিও, আমি ভাইজানকে জানাবো। তোমার ভাইজানের কি তাতে কিছু আসবে যাবে?
ইলহা তাচ্ছিল্য ভরা স্বরে কথাটা বলল। আজ 2 দিন হবে ইলহা এখানে, অথচ মানুষটি তার সাথে কথা তো দেখাও করেনি। খাবার সময় রাতেই দেখা হয়, আজানের পর যে বের হয়ে আসে, এশা নামাজের পর খাওয়া শেষে নিজ ঘরে চলে যায়। একটা মানুষ তার ভরসায় তার বাড়িতে এসেছে, অথচ সেদিকে যেন কোনো গুরুত্ব নেই তার। অবশ্য ইলহা যে খুব একটা কিছু আশা করে আছে তা কিন্তু নয়, তবুও সে তো ওই মানুষটিকে ভরসা করেই এখানে এসেছে। হুমায়রা হাসলো ইলহার কথায়, হাসি মুখে বলল, ভাইজান এমনই, সে পরনারীর দিকে তাকায় না, একটু রক্ষণশীল চিন্তাধারা সে, তাই হয়তো আপনার সাথে কথা বলেন না। কিন্তু তার কিছু আসবে যাবে না এটা ভুল। আমার কাছে কিন্তু সে ঠিকই আপনার খোঁজ নেয়। কি বলে? আপনার ঘুমোতে সমস্যা হয় কিনা, খাওয়া ঠিক আছে কিনা। সেটা আমার কাছ থেকে কি জানতে পারে না? হয়তো পারে, কিন্তু ভাইজান এমনই। তোমাকে খুব ভালোবাসেন তোমার ভাইজান। খুব। কিছু মনে না করলে একটা কথা বলি? হুমায়রার ঠোঁটে প্রশ্রয়ী হাসি, মৃদু স্বরে বলল, বলুন। তোমার মা কি সত্যি অন্য কারোর সাথে পালিয়ে গেছে? হুমায়রা চুপ করে গেল। মিষ্টি হাসিটা ধোঁয়ার মতো উড়ে গেল। ফর্সা মুখখানায় মেদুর জমল, আখিদয় নত হলো। ইলহা বুঝল সে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে, তাই সাথে সাথেই বলে উঠল, তোমার হবু বরটা কিন্তু সুন্দর, আমি তাকে দেখেছিলাম পত্রিকায়, বেশ জনপ্রিয় বলবো। হুমায়রা ফেলফেলিয়ে তাকালো, অবাক স্বরে শুধালো, সে পত্রিকাতেও আছে? জানো না? না, দেখিনি কখনো। কম গতির ইন্টারনেটের মাধ্যমে খুব কষ্টে বের করলো ফাইজানের প্রোফাইল, এগিয়ে দিল ইলহার সামনে, উৎফুল্ল স্বরে বলল, দেখো। ফাইজান সত্যি সুন্দর দেখতে, সাদা পাঞ্জাবি, কালো মুজিব কোট, চোখে চশমা, মুখশ্রীতে কোনো রুক্ষতা নেই। এমন পুরুষ হয়তো যে কোনো নারীর হৃদস্পন্দন বাড়াতে সক্ষম। ক্লাসেও তার চর্চার অভাব নেই, কিন্তু কেন যেন হুমায়রার মোটেই তাকে পছন্দ হয় না। খুব স্বাভাবিক গলায় সে ইলহাকে বলল, মানুষের বাহিরের সৌন্দর্যই কি সব? মানুষটা দেখতে সুন্দর কিন্তু ভেতরটা কালচিটে পড়া। কি? ইলহা সশব্দে হেসে উঠল। কতদিন পর হাসলো জানা নেই। হাসতে হাসতেই বলল, এমন কিন্তু প্রায় হয়, যাকে আমাদের অপছন্দ তাদের জন্যই দুর্বলতা তৈরি হয়। দেখবে এই নেতা সাহেবকেই তুমি চোখে হারাবে। কখনোই না। অমন নির্জীব মানুষের সাথে থাকা যায় নাকি? হুমায়রার সাথে ঠিক কতটা সময় কথা বলল ইলহা মনে নেই, তবে মন খুলে কথা বলার চেয়ে শান্তির আর কিছুই হয় না। সকালের কাঁচা সোনা রোদ চিকচিক করছে কচি ঘাসে, লেপ্টে থাকা শিশির কণায়। মৃদু ভোরের গন্ধে মম করছে ধরণী, শীতল সমীরে গায়ে কাঁটা দিচ্ছে। কল চাপার শব্দে ঘুম ভাঙল ইলহার, গায়ে পাতলা নকশি করা কাঁথা। হুমায়রা এখন ঘুমে, মেয়েটি ঘাপটি মেরে আছে। ইলহা নিজের কাঁথাটা হুমায়রার গায়ে দিয়ে দিল। মেয়েটিকে পুতুলের মতো লাগছে, শান্ত স্থির বুঝতার একটা মেয়ে। কে বলবে তার জীবনে এতটা কষ্ট? ইলহা বাহিরের দিকে তাকালো। আজ অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে, নামাজটা কাজা পড়তে হবে। ইলহা ওড়নাটা টেনে বের হলো ঘর থেকে। পাদুকা জোড়া পড়ল না, শিশির ভেজা মাটিতে হাঁটতে ইচ্ছা করছে না। কলপাড়ে গেল সে মুখ হাত ধুতে, কলপাড়ে যেতেই পা আটকে গেল। রাশাদ তখন কলের দিকে মুখ করে গোসলে ব্যস্ত, তার উন্মুক্ত শ্যাম পিঠ থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে। ইলহার শির দ্বারা বেয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল। শুভ্র গাল লাল হয়ে গেছে মুহূর্তেই। খুব করে বুঝলো একটা মস্ত ভুল হয়ে গেছে তার। হুমায়রার ঘরের পেছনের কলপারে যাওয়া উচিত ছিল, কিন্তু ওখানের নিস্তব্ধতায় তার ভয় হচ্ছিল। ভেবেছে এখানে আতিয়া হয়তো কাপড় ধুইছে, কিন্তু রাশাদকে এখানে এভাবে দেখবে কল্পনাতীত ছিল। কিছু সময় লাগলো তার নিজের ধাতস্থ হতেই যেই পিছনে ঘুরল, তখনই রাশাদের ভারী গলা কানে এলো। কে? সরি, আমি বুঝতে পারিনি এখানে আপনি গোসল করছেন। ইলহার চিকন কণ্ঠ শুনতেই সেদিকে ফিরে তাকালো রাশাদ। ঝট করে মাথার পানি ঢেলেই উঠে পড়ল ভেজা শরীরে। খুব শীতল স্বরে বলল, এখানে আমি গোসল করি, আশা করি আগামীতে ভুল হবে না। হুমায়রার কলখানায় যাবেন?
ওদের পর্দা আবার ব্যবহার করে। ইলহার লজ্জা বাড়ল, ছুটে পালালো যেন সে। চোখের সামনে এখনো ভাসছে রাশাদের উন্মুক্ত পিঠ, কানে পাচ্ছে তার ভারী স্বর। এক মানুষের এত রূপ কেন? কই হাসপাতালে তো এত কঠিন ছিল না, না সে রাতে বাসে, তবে এখন এত কাঠিন্যের কি মানে? দিবাকালের মধ্যভাগ, রোদের তেজ এখনো আগের মতো। হালকা শীত নেমেছে ধরণীতে, এই বছর হয়তো শীত পড়তে দেরি হবে। খেজুরের গুড়ের অপেক্ষায় হাঁড়ি বাঁধা প্রতিটা গাছে। কাঁচা রাস্তার দুপাশে সরিষা ফুলের হলদেটে রং ছড়িয়ে ছিটিয়ে আছে। হুমায়রা ক্ষেতের পাশ দিয়ে হাঁটছিল, আজ নসিবন বাজারেই নামিয়ে দিয়েছে। বাজার থেকে বাড়ির পথটা তাই সে হেঁটেই যাবে। খেতে মাঝের এই পথটা বেশ প্রশস্ত। সামনের মাসে একটা পাকা রাস্তা হবে। জমির মালিকদের কাছ থেকে জমি নিয়ে প্রথমে আইল হলো, এখন কাঁচা রাস্তা, এরপর পাকা রাস্তা। গ্রামের শহরে ধাঁচ চলে এসেছে। হলদেটে সরিষার ক্ষেতগুলো দেখতে দেখতে হাঁটছিল হুমায়রা। তার চিন্তায় ব্যাঘাত ঘটালো তীক্ষ্ণ হর্ন। পেছনে তাকাতেই ফাইজানের গাড়িটি নজরে পড়ল। হুমায়রা সরে দাঁড়ালো যেন চলে যায়, কিন্তু গাড়িটা গেল না, বরং দাঁড়িয়েই রইল এবং হর্ন দিল। হুমায়রা অবাক হলো। তখনই কালো কাঁচ নামিয়ে ফরিদ হাসি মুখে বলল, গাড়িতে উঠেন ভাবি। ফরিদের মুখে ভাবি শব্দটি ভাবনাতীত ছিল। হতভম্ব স্বরে বলল, জি। গাড়িতে উঠুন। বলেই সে প্রাণবন্ত হাসল। হুমায়রা অপ্রস্তুত হলো, খুব নম্র স্বরে বলল, অপরিচিত মানুষের গাড়িতে আমি উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক তখনই গাড়ির দরজা খোলা হলো। লম্বা সুঠাম দেহি মানুষটি দাঁড়ালো ঠিক তার সামনে। খুব নরম স্বরে বলল, মা আপনাকে আমার সাথে যেতে বলেছে। বাড়িতে চিন্তা করবে। আমি আপনার ভাইজানের সাথে কথা বলে নিয়েছি। হুমায়রা তাকিয়ে রইল ফাইজানের মুখপানে। মানুষটির মুখখানায় আজ রুক্ষতা নেই, বরং ঠোঁটে লেপ্টে আছে মৃদু হাসি। কাউসার বেশ অদ্ভুত আচরণ করছে। সে এখন মদ খায় না, জুয়া খেলে না, ঘরেই থাকে সারাক্ষণ। বাজার হতে শুরু করে সবই সেই করে। ব্যাপারটা অবাককর, কিন্তু সত্যি হয়েছে। দুপুরের খাবারের পর সে পিতার ঘরে আসলো। শামসু মিয়া তখন হুক্কা টানছিলেন। তাকে দেখে দৃষ্টি সরু হলো তার। কাউসার একটু রয়ে শয়ে বসলো, মুখে হাসি লেপ্টে শুধালো, আব্বা শরীর কেমন? ভালা, কিছু কইবি? হ্যাঁ কইতাম, কিন্তু কেমনে কমো বুঝতেছি না। মুখ দিয়া ক। কাউসারের কণ্ঠ নরম হলো, খানিকটা অনুতপ্ত স্বরে বলল, আমার মতো পাপির মইরা যাওয়া উচিত। জানো কথা, নতুন করে কি কইবি তাই ক। কাউসার আমতা আমতা করলো। ঠিক তখন হন্তদন্তের মতো দাদার ঘরে প্রবেশ করলো রাশাদ। তার চোখ জোড়া লাল হয়ে আছে, চোয়াল শক্ত, কঠিন স্বরে বলল, সকালে আপনি বাজারে গেছিলেন। কাউসার থতমত খেল, অপ্রস্তুত গলায় বলল, হ। রাশাদ কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে। পরক্ষণেই দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, এই শুক্রবারই আমি হুমায়রার বিয়ে দেব। দাদা, আপনি ফাইজান ইকবালকে খবর দেন। শামসু মিয়া নড়ে চড়ে বসলেন। বৃদ্ধ আখিতে দরা দিল অসীম বিস্ময়। এতকাল রাশাদি এই বিয়ের বিরোধিতা করছিল, অথচ আজ সেই বিয়ের কথা বলছে। অবাক স্বরে শুধালো, হয়েছে কি রিশাদ? সেটাই, আপনার সুপুত্রকে জিজ্ঞেস করেন কি হলো, বলেন না কেন কিছু আব্বা? কাউসার শুকনো ঢোক গিল। এত মিয়ে যাওয়া আবহাওয়াতেও সে তর তর করে ঘামছে। হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে ভীত স্বরে বলল, হ, আমার দোষ নেই রাশাদ, শফি আমারে উস্কাইছে। আর উচকাইছে কে? আর উচকাইছে বলে বাজারের মাঝখানে উড়ে মারবেন? শামসু মিয়া এবার অধৈর্য হলেন, ভারী স্বরে বললেন, হয়েছেটা কি? রাশাদ গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ধীরে ধীরে ঘটনা উন্মোচিত হলো। মধ্যাহ্নের প্রথম ভাগে কাউসার জোরপূর্বক বাজারে গিয়েছিল। আতিয়া খাতুনের থেকে বাজারের ব্যাগ নিতে গেলে তিনি মুখ গুমরা করে বলেন, তোর যাওনের কাম নাই। এটা কিতা কও আম্মা, আমি যাবো না। বুবুর বিয়াওনের আগ পর্যন্ত বাড়িতে থাক। কিন্তু কাউসার শোনে না। সে আজ ঘটা করে বাজার করবে, মাংস কিনবে, ব্যাগ ভরে আজ সবজি কিনবে। রাশাদ এতকাল যে টাকা পাঠিয়ে তা অক্ষত আছে, তাই খরচ করতে ছুটল সে।
বাজারের স্বর্ণকার মতিল তরফদারের কাছ থেকে হুমায়রার জন্য গহনার কথাও বলে আসবে। বিয়ে বলে কথা, তাও চেয়ারম্যানের ভাগ্নের সাথে। কিন্তু বাজারে গিয়েই বাঁধল গোল। দেখা হলো শফির সাথে। শফি সেদিনের অপমান মারের কথা ভোলেনি, যদিও রাশাদ তার টাকা বেশিরভাগই চুক্তা করে দিয়েছে, কিন্তু অপমানের আঘাত এখন শুকায়নি। গ্রাম ভর্তি লোকের সামনে তাকে অপদস্থ লাঞ্ছিত হতে হয়েছে। এমনকি তার স্ত্রী তাকে পরিত্যাগ করেছে, মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে, বলেছে তালাক দেবে এবং দেনমোহরের টাকা ফেরত চেয়েছে। ব্যাপারটি মোটেই হজম হচ্ছে না শফির। কি পেল সে? না হুমায়রাকে পেল, না পরিবার, সম্মান খোয়ে দিশেহারা হয়ে গিয়েছে সে। তাই যখন কাউসারকে পেল, নিজের সংযম হারিয়ে ফেলল। মাছ বাজারে অপমান করার উদ্দেশ্যে বলেই উঠল, কাউসার চাচা দেই সাপের খোপ দিয়ে বের হইল নি। শফির কথা শুনে কাউসার চুপসে গেল। বেশি কথা বলতে চাইল না, কিন্তু শফির মন কি তাতে ভরে? সে বারবার তাকে প্ররোচিত করার চেষ্টায় পড়ল, শেষ অবধি বলেই ফেলল, তুমি তো টিয়া পাইলে সবই করতে পারো, তা আমি যদি টিয়া দেই নিজের মাইয়ার লগে হইতে পারবানি? শফির কথাটা শুনে নিজেকে শান্ত রাখতে পারল না কাউসার। এলো পাথারি মারতে শুরু করলো। বাজারে হট্টগোল তৈরি হলো, মানুষ জড়ো হলো। কেউ এলো তাদের বিবাদ থামাতে, কেউ বা নিজের মনোরঞ্জনের খোরাক জোগালো। সেই মাঝে নানা অশ্রাব্য কথা বলল শফি। হুমায়রার চরিত্রের কালি লেপনে কিছুই বাদ রাখল না। বিজ্ঞান বলে আলোর গতি বেশি, কিন্তু তবে কথায় ভুল আছে। আলোর চেয়েও দ্রুত ছড়ায় রটনা। তাই হলো, বাজারের এই কথাগুলো আগুনের বেগে ছড়ালো। সেখান থেকে রাশাদের কানেও এলো, সেই সাথে এলো হুমায়রাকে নিয়ে অশ্রাব্য রটনাগুলো। বোনের চরিত্রের এমন কালিমা সহ্য হলো না রাশাদের। ইচ্ছে হলো শফির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে। রাগ মস্তিষ্ক অসাড় করে তুলল রাশাদের। কিন্তু পর মুহূর্তেই ফাইজানের কথা স্মরণ হলো। এই নোংরা জগৎ থেকে একটা সুন্দর পরিবেশ দিব তাকে। সত্যি, এই পরিবেশে থাকলে সদ্য ফুটন্ত স্নিগ্ধ কুড়িটা অকালে ঝরে যাবে, থেকে যাবে শুধু মূর্ছানা অবশিষ্ট। তাই নিজের মনের বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নিল রাশাদ। পরিশেষে কাউসারের পানে চেয়ে কঠিন স্বরে বলল, চেয়ারম্যান বাড়ির আমেজেই আনন্দের সৌরভ। শরীফাকে এতটা প্রফুল্ল শেষ কবে দেখেছে মনে নেই দেলবারের। বোন মোটামুটি তাজমহল বানানোর উদ্বেগ নিয়েছে নিজের পুত্রবধূর জন্য। মোট 20 ভরি স্বর্ণ বানিয়েছে, 5খানা দামি শাড়ি। এর মাঝে বিয়েতে কি পরবে সেই সিদ্ধান্তই নিতে পারছে না। হুমায়রার আত্মীয় স্বজন মিলিয়ে 17টা শাড়ি কিনেছে। গ্রামের প্রতিটা বউকে সাদা পাড়ের শাড়ি দিচ্ছে সে। সবচেয়ে ভালো বাবুর্চিকে খবর দিয়েছে। শরীফা, দেয়ালেও নজর দেয়, এমন পাগলামি করতে নেই। কে শোনে কার কথা? পাগলামি তো বাড়লো যখন হুমায়রাকে নিয়ে এলো ফাইজান। কোনো কথা না বলেই হুমায়রাকে নিজ ঘরে নিয়ে গেল শরীফা। একের পর এক শাড়ি তার গায়ে ফেলে দেখতে লাগলো কোনটা মানাবে। হুমায়রা থতমত খেলো। কিশোরী সিটিয়ে গেল ভয়ে, বিব্রত স্বরে বলল, চাচি এগুলো কেন? বারে বিয়েতে কি পরবা জানি আমার বৌমা সুন্দর, কিন্তু আমি চাই আমার বৌমাকে যেন সবচেয়ে সুন্দর লাগে। শরীফার কথায় আকাশ থেকে পড়ল যেন হুমায়রা। ফাইজান প্রগাঢ় দৃষ্টিতে কিশোরীর ভ্রান্ত মুখখানা দেখল। ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে, তুমি জানো না হুমায়রা, রাশাদ বিয়েতে মদ দিয়ে দিয়েছে। কথাখানা শুনতেই স্তব্ধ হলো কিশোরী। মস্তিষ্কের প্রতিটি কোষে আন্দোলিত হলো যেন কথাটা। ধাতস্থ হতে সময় নিল। সাথে সাথেই শত প্রশ্ন হামলে পড়ল মনে। চাপা কষ্টে হৃদয় ভারী হলো, চোখ ঝাপসা হলো ঈষৎ। ভাই যেন তার হাত ছেড়ে দিল কি? জানালার বাহিরে এক নজর দেখল ইলহা। হুমায়রা ফিরেনি। আজ তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল। বাসা ছাড়ার সময় টাকা নিয়ে তো বের হয়েছিল, কিন্তু জামা কাপড় প্রয়োজনীয় জিনিস আনেনি। গন্তব্যহীন পথে পা বাড়ালে এই ঠুনকো জিনিসের প্রতি প্রাধান্য থাকে না। কিন্তু এখন যখন একটা ছাদের ব্যবস্থা হয়েছে, নিশ্চিন্তে নিঃসংকোচে নিঃশ্বাস ফেলতে পারছে, তখন এই নিত্য প্রয়োজন বিরাট ঝামেলা তৈরি করছে। আজ তো হুমায়রার জামা পরেই কাটিয়েছে, কিন্তু আর কতদিন? তাই ব্যাগখানা হাতে নিয়েই বেরিয়ে পড়ল সে। সন্ধ্যার কালচে আধার ধীরে ধীরে গ্রাস করেছে আসমানি অম্বর।
পাতার ফাঁকে উজ্জ্বল চাঁদখানা দেখা যাচ্ছে। ইলহা উঠান পার হতেই মুখোমুখি হলো রাশাদের সাথে। সকালের ঘটনাটা স্মৃতি এখনো স্পষ্ট ইলহার। শুভ্র গালজোড়া লাল হয়ে গেল, লজ্জিত দৃষ্টি নত হলো। রাশাদ সন্দিহান কিন্তু নম্র স্বরে শুধালো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।